স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দ্রুত মুক্তি, শাহবাগে আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন হিন্দু অধ্যুষিত এলাকায় ভাঙ্গারহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। খুলনায় দুপুরে পিকচার প্যালেস মোড়ে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা। নাটোরে অহিংস আন্দোলনের নেতাকে কোনো দোষ ছাড়াই গ্রেপ্তার এবং হয়রানির তীব্র নিন্দা জানায় হিন্দু জাগরণ মঞ্চ। এ সময় চিন্ময় দাসকে নিঃশর্ত মুক্তি ও ৮ দফা দাবিও মেনে নেয়ার দাবি জানান তারা। এছাড়া রাজশাহী, সাতক্ষীরা, পঞ্চগড়, দিনাজপুর, টাঙ্গাইল সহ সারা দেশে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন সনাতনীরা। চট্টগ্রামে আইনজীবীর উপর হামলা সহ অন্যান্য সহিংস ঘটনা পরিকল্পিত, সনাতনীদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য সনাতনী জাগরণী জোটের। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জোটের নেতারা। অত্যাচারিত তার ক্রন্দন সে তার ভেতর থেকে বেরোবই। সুতরাং সেই কারণে আজকে এই বাস্তব কারণে এটা যখন হচ্ছে, সরকারকে এটা বুঝে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। যেহেতু ছাত্ররা আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, এগুলোর প্রতি আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তাদের আপনি বুঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং এরা বুঝতে পারছে। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানো সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে চিন্ময় ইস্যুতে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্নরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের খবর প্রকাশের পরই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার অনুরোধ জানায় ইসকন। তবে মঙ্গলবার চিন্ময় দাসের জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত। এরপরই তার গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় দুপুরে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, চিন্ময়কে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়া হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। বিষয়টি গভীর উদ্বেগের সাথে ভারত পর্যবেক্ষণ করছে বলে জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। চিন্ময়কে মুক্ত করতে দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ধর্মগুরুর মুক্তির দাবিতে কলকাতায় বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপির নেতাকর্মীরা।
শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। যে কোনো হুমকি থেকে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই নিশ্চিত করতে হবে গণতন্ত্র। গণতন্ত্র আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে। আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি নয় ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশোধনী চায় বিএনপি। সংবিধান সংস্কারে কমিশনের কাছে এমন 62টি লিখিত প্রস্তাব দিয়েছে দলটি। সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে তা প্রদান করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে দলের প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন, 62টি বিষয়ের উপর সংবিধানের সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয়। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে 47,000 মানুষ তাদের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি 28টি সংগঠন, 23 জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের কাছ থেকেও মতামত নিয়েছে কমিশন। দেখুন, সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, এর মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব। বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার, আমরা সেই সুপারিশগুলো। রাজনৈতিক দলগুলো সহ সকল পক্ষের মতামত বিশ্লেষণ করে কমিশন সংস্কারের রূপরেখা তৈরি করবে বলেও জানান তিনি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাবে নির্বাচন সংস্কার কমিশন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে সংস্কারের আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি মনোনয়ন বাণিজ্য বন্ধের সুপারিশও করেন তারা। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের আয়োজন করে নির্বাচন সংস্কার কমিশন। এ সময় শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন তাদের মতামত ও সুপারিশ। বলেন, বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন সংস্কারে নেওয়া হবে জনগণের মতামত। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব, সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অবস্থান তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। এই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার
এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বারোপ করেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। নূপুর মাহমুদ, বিবিসি নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে। ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলো নির্বাহীদের প্রতি সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ সুবিধা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বহুজাতিক কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের জন্য একটি টিম হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। বলেন, দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করাই হবে মূল কাজ। এ সময় শীর্ষ নির্বাহীরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা প্রদান নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। সুপ্রিম কোর্ট বিচার প্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রধান বিচারপতি। এ সময় সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে যৌক্তিক সময়ে বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিত করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। জানান, ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। ডেঙ্গুতে মৃত্যু থামছেই না। গেল 24 ঘন্টায় মারা গেছেন আরও 10 জন। এ নিয়ে চলতি মাসের 26 দিনে এডিস মশাবাহিত এই রোগে 156 জনের মৃত্যু হলো। চলতি বছর মাসের হিসেবে এটি সর্বোচ্চ। গত মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 135 জনের। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 471 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 990 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 88,715 জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত মাসে হাসপাতালে ভর্তি হন 30,879 জন। চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 26,898 জন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। 3,21,179 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় 1,705 জনের। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাবসহ 7টি কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় জাপানিরা। মঙ্গলবার বিকেলে ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। সংকট সমাধানে তাগিদ দেন ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রেই আন্তর্জাতিক আইন চর্চার। এ সময় নিয়মের মধ্যে থেকে সব সংকটের সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বর্তমানে 338টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। তবে এর মধ্যে 38% আর এদেশে ব্যবসা বাড়াতে চায় না। বাকিরা ব্যবসা বাড়াতে আগ্রহী হলেও জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা বাধায় তা স্বপ্নই থেকে যাচ্ছে। ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে 7টি বাধা দূর করা গেলে এদেশে আরও জাপানিজ কোম্পানি আসবে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর 70%ই মনে করে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। এজন্য আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার তাগিদ বিনিয়োগকারীদের।
সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের অভাব। মাত্র 28% কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। এরপরও বিনিয়োগকারীরা এখানে আসতে চান। তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, বাংলাদেশ অদক্ষ শ্রমিক নির্ভর থাকতে চায় না। আমরা সস্তা শ্রমের দেশ হিসেবে থাকতে চাই না, বিনিয়োগে কঠিন শর্তারোপ করে এমন দেশও হতে চাই না, বরং আইনের মধ্যে থেকেই সরকার ব্যবসা সহজীকরণে চেষ্টা করছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ আমরা এরই মধ্যে নিয়েছি। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা দূর করব। বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষ নয়, বরং আমি সবাইকে সরাসরি বিদায় আমন্ত্রণ জানাই। Where should I go if I land in Bangladesh? That is the BIDA office. বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারি খাতে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি কম, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনামে এর পরিমাণ প্রায় $4,500 কোটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এবার জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে শীতের গল্প। হেমন্তের শেষ সময়ে শীতের আগমনী বার্তা দিচ্ছে দক্ষিণের জেলা মাগুরায়। চলতি সপ্তাহ জুড়েই অনুভব হচ্ছে ঠান্ডার আমেজ, আর শীত মানেই হচ্ছে বাতাসে নতুন গুড়ের সুবাস। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শেষে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। শীত যত বেশি পড়বে তত ভালো হবে খেজুরের রস ও গুড়ের মান। রাজশাহীর আব্দুল মালেক তার সঙ্গী সাথী নিয়ে মাগুরায় এসেছেন খেজুরের রস সংগ্রহ করতে। সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাটকেলবাড়িয়ার শ্মশান এলাকায় খেজুরের রস সংগ্রহের উৎসব চলছে। ভোর থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সূর্য ওঠার পরপরই তা বাড়িতে এনে জাল দিতে হয়। হিমেল হাওয়ায় ঘরে ঘরে রস জাল দেওয়ার মম সুবাসে মোহিত চারপাশ। ভোর 4টায় উঠছি, উঠে রসগুলো পাড়ি নিয়ে আসছি, আসি এই যে ভোর 4:30টার থেকে জ্বালাচ্ছি। রসটা জ্বালাতে সময় লাগবে আপনার 4 থেকে 5 ঘন্টা। শীতের 4 মাস ধরেন আমরা এই খেজুর গাছ কাটার কাজ করি, 25 বছর এই কাজ করছি। প্রতিদিন অন্তত 5.5 মণ রস সংগ্রহ করেন গাছিরা। উনুনের আঁচে ঘন্টা খানেক জাল দেওয়ার পর মাত্র 1.5 মণ গুড় তৈরি হয়। সেই সাথে পাটালিও তৈরি করছেন তারা। রসের উৎপাদন মোটামুটি ভালো, তবে শীত হলে আরেকটু ভালো হবে। গুড় বিক্রি হচ্ছে 400 টাকা, আর পাটার এটা আপনার বিক্রি হচ্ছে 500 টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে গুড় চলে যাচ্ছে পাইকারি ও খুচরা বাজারে। তবে অনেকেই সরাসরি গুড় কিনতে ছুটে আসেন গাছিদের কাছে। মেয়েরা ঢাকা থেকে আসছে, এই দই পিঠা খাওয়ার জন্য মানে পাটালি নিতে আসছে আমরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস টিকিয়ে রাখতে নানা ধরনের পৃষ্ঠপোষকতার দাবি গাছিদের। ডিবিসি নিউজ ডেস্ক। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভারতের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইরিশদের হোয়াইট ওয়াশ করতেই হবে জ্যোতিদের। তবে এই ভাবনা দূরে ঠেলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় মূল লক্ষ্য। টি-20 বিশ্বকাপের পর টাইগ্রেসদের প্রথম মাঠের লড়াই। তবে এবার ফরম্যাটটা ওয়ানডে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ ছাড়া ভিন্ন কোনো পথ নেই জ্যোতিদের। তবে আপাতত বিশ্বকাপ ভাবনা নয়, এই সিরিজেই মনোযোগ দিতে চায় স্বাগতিকরা। জ্যোতিদের চিন্তার জায়গাটা ব্যাটিং ডিপার্টমেন্ট। আইরিশদের বিপক্ষে তাই এই ডিপার্টমেন্টেই বাড়তি ফোকাস দিতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। দেখেন ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডারে রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের টপ অর্ডার ফেল করছি, যে মিডল অর্ডার যে যেমনি হোক, বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না। যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালি বুস্ট আপ করবে নেক্সট সিরিজে। এদিকে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় আইরিশ মেয়েরা। সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন বলে জানালেন গ্যাভি লুইস। শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরাটাই খেলতে চাই আমরা, সে পরিকল্পনা নিয়েই মাঠে নামছি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ওয়ানডে শেষে সিলেটে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।